অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে টহল জোরদার বিজিবির। বিকেলের মধ্যে কৃষিসহ সব কাজ শেষ করার নির্দেশনা। চরাঞ্চলে বহিরাগতদের থাকায় নিষেধাজ্ঞা। কাগজে কলমে আটকে আছে অর্থনৈতিক অঞ্চল পরিকল্পনা। দক্ষিণ পশ্চিমাঞ্চলে নেই দৃশ্যমান অগ্রগতি, বাড়ছে না বিনিয়োগ ও কর্মসংস্থান। পুনরায় শুরুর দাবি। খুলনায় জলজট নিরসনে উঁচু হচ্ছে সড়ক ড্রেন। সমন্বয়হীনতায় সফলতা নিয়ে সংশয়। বর্ষায় দুর্ভোগের শঙ্কা। জলবায়ু পরিবর্তনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার দাবি। ভবন নির্মাণে রডের বদলে বাঁশ। যশোরে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পেল দুদক। ব্যবস্থা নেয়ার দাবি স্কুল কর্তৃপক্ষের। ষড়যন্ত্র বলছেন ঠিকাদার ও এলজিইডি। এবং অসময়ে ভাঙছে মধুমতি। নড়াইলে নদী গর্ভে শতাধিক বসতভিটা। অতি ঝুঁকিপূর্ণ 8টি পয়েন্ট। অবৈধভাবে বালু উত্তোলনকে দুষছেন স্থানীয়রা। বরাদ্দের অপেক্ষায় পানি উন্নয়ন বোর্ড। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে বিভাগ খুলনা। সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। ভারত পাকিস্তান সংঘাতের মধ্যে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বিজিবি। সকাল 8টা থেকে বিকেল 5টার মধ্যে কৃষিসহ অন্যান্য কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিকেলের পর সীমান্তবর্তী নদীতে মাছ ধরা, যাত্রী পারাপার এবং চর এলাকায় বহিরাগতদের থাকতে নিষেধ করা হয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকার বাসিন্দাদের নিরাপদ রাখতেই এই উদ্যোগ। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে সীমান্ত এলাকায় জোরদার করা হয়েছে টহল। ভারত পাকিস্তান সংঘাতের মধ্যে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, সেজন্য দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্ত এলাকার সব মসজিদে বিজিবির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। ঘোষণায় বলা হয়, ভারত ঘেঁষা সীমান্ত এলাকায় কৃষি জমিতে সকাল 8টা থেকে বিকেল 5টার মধ্যে কাজ শেষ করতে হবে। দলবদ্ধভাবে যাওয়া যাবে না মাঠে। সন্ধ্যার পর সীমান্তবর্তী নদীতে নামা নিষেধ। ওই সময় খেয়া পারাপার ও মাছ ধরা বন্ধ থাকবে। সতর্কতামূলক ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। আমাদের এইখানে কোনো ভারত থেকে কোনো নাগরিক যেন বাংলাদেশের দিকে না আসতে পারে, এবং এই জন্য আমরা বিজিবিকে নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবো। বিএসএফ ওনারা আমাদের বাংলাদেশে ওনাদের ইচ্ছা মতন এসে ওরা মারধর করে, ধরে নিয়ে চাই, কিন্তু এখন এই ধরনের কোনো প্রত্যাশা, এই ধরনের কোনো সুযোগ ওদেরকে দেওয়া হবে না। সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতাও। এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক আছে। আমাদের এই যে বৈকারী যে এলাকাটা স্বাভাবিক আছে। এর আগে বুধবার অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সব সীমান্ত জেলার পুলিশ সুপারকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আইজিপি। সর্বোত্তম চেষ্টা করব চন্দ্র বিশ্বাস ববি, সময় সংবাদ। এর প্রেক্ষিতে যেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে খুলনা বিভাগে একের পর এক অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনা নেওয়া হলেও সব প্রকল্পই কাগজে কলমে সীমাবদ্ধ। জমি অধিগ্রহণ ও প্রস্তাব পাঠানোর পরও তা বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ফলে স্থবিরও হয়ে আছে এই অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা। বাড়ছে না বিনিয়োগ, গতি নেই কর্মসংস্থানেও। নেয়ামুল হোসেন কোচির ছবিতে আবদুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। একদিকে মোংলা বন্দর, অন্যদিকে বেনাপোল ও ভোমরা স্থলবন্দর। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে খুলনার বটিয়াঘাটা ও তেরোখাদায় 2015 সালে দুটি অর্থনৈতিক অঞ্চল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী 2 উপজেলায় যথাক্রমে 590 ও 509 একর জমি অধিগ্রহণ প্রস্তাবও গৃহীত হয়। কিন্তু বিভিন্ন জটিলতায় আলোর মুখ দেখেনি প্রকল্প দুটি। ফলে অর্থনৈতিক অঞ্চল ঘিরে এই জেলায় শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থান হচ্ছে না। বাংলাদেশে 100টা ইকোনমিক অঞ্চল অনেকগুলো বিনিয়োগ হয়েছে এবং তারা উৎপাদনে যে তারা একটা কাঙ্ক্ষিত ফল পাচ্ছে, কিন্তু খুলনায় এখনো আমরা সেই পরিবেশ তৈরি করতে পারলাম না। শিল্পায়ন, কর্মসংস্থান, উৎপাদন এবং রফতানি বৃদ্ধির লক্ষ্যে 2015 সালে খুলনা বিভাগে 6টি অর্থনৈতিক জোন তৈরির নীতিগত সিদ্ধান্ত নেয় অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। তবে খুলনা জেলার মতো একই অবস্থা অন্যান্য জেলার প্রকল্পের। কোথাও জমি চূড়ান্ত, কোথাও জমির প্রস্তাবনা পাঠানো, কোথাও জমি অধিগ্রহণের সিদ্ধান্ত হলেও মাঠ পর্যায়ে নেই কোনো অগ্রগতি। এই অঞ্চলের শিল্পের প্রসার ঘটলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, অর্থনৈতিক উন্নয়নে আমাদের বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ স্থান হবে বলে আমরা মনে করি। ভৌগোলিক ও প্রাকৃতিক কারণে এ বিভাগের অর্থনৈতিক উন্নয়নে শিল্পায়নের বিকল্প নেই বলছেন অর্থনীতিবিদরা। এই অঞ্চল থেকে মানুষ কাজের জন্য অন্য অঞ্চলে যায়, সেটার জন্য অর্থনৈতিক এবং কিছু সামাজিক সমস্যাও তৈরি হয়। সুতরাং এটা অনতিবিলম্বে এটা করা উচিত। প্রকল্পগুলোর কার্যক্রম পুনরায় শুরুতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিভাগীয় কমিশনার। কার্যক্রম চলমান আছে, যেগুলি স্থবির হয়েছিল এগুলি পুনরায় আমরা কার্যক্রম শুরু করছি।
ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও মাগুরা জেলায় এখনো কোনো অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাবনা তৈরি হয়নি। বিভাগের বিভিন্ন জেলায় অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম দীর্ঘ সময় বন্ধ থাকায় এ অঞ্চলে আগ্রহ কমছে বিনিয়োগকারীদের। সম্ভাবনাকে কাজে লাগাতে স্থানীয় প্রশাসন ও অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় জরুরি বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ, খুলনা। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে খুলনায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। তার সঙ্গে যুক্ত হবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের অধ্যাপক খান মেহেদী হাসান। সরাসরি চলে যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, দর্শক, আমরা প্রতিবেদনটিতে যেমন দেখছিলাম, খুলনা অঞ্চলে একের পর এক অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা করা হলেও সেসব পরিকল্পনা শুধুমাত্র কাগজে কলমে সীমাবদ্ধ, বাস্তবে আসলে এর কোনো অগ্রগতি হয়নি। ফলে এই অঞ্চলে কাঙ্ক্ষিত যে অর্থনৈতিক উন্নতি সাধন সেগুলো আসলে হয়নি। এসব নিয়ে আসলে এই অঞ্চলের অর্থনীতিবিদরা কি ভাবছেন সেগুলো আমরা একটু শুনবো। আমাদের সাথে আছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের অধ্যাপক ডক্টর খান মেহেদী হাসান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাচ্ছি যে খুলনা অঞ্চলে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছিল বা যে পরিকল্পনাগুলো নেওয়া হচ্ছিল সেগুলোর আসলে কি অবস্থা, এগুলো আসলে আপনারা খোঁজ রাখছেন কিনা বা আপনারা জানেন কিনা? ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন যে খুলনা বিভাগে যে অর্থনৈতিক অঞ্চল গঠন করার কথা, এগুলা আমরা মিডিয়ার মাধ্যমে, অন্য সংস্থার মাধ্যমে জানতে পেরেছি, কিন্তু অদ্যাবধি আমরা এটা বাস্তবে এখনো তার কোনো কার্যক্রম দেখতে পাইনি। যেখানে শিল্প কলকারখানার প্রতিষ্ঠা হবে, এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, মানুষ কাজকর্ম করবে, সে ধরনের বাস্তব এখনো প্রতীয়মান নয়। কেন আসলে এই যে 2015 সালে যে উদ্যোগ নেওয়া হয়েছে, প্রায় 10 বছরের বেশি হতে চললো, তবু কেন এই অঞ্চলে এই অর্থনৈতিক অঞ্চলগুলো গড়ে উঠছে না? কোথায় ঘাটতি, আপনার কাছে কি মনে হয়? আসলে এক্ষেত্রে যেহেতু এখনো স্থাপন হয় নাই, আমার মনে হয় যে স্থানীয় প্রশাসন, স্থানীয় সরকারের প্রতিনিধি, লোকাল প্রশাসন সবকিছু মিলায়, অথবা যে অর্থনৈতিক উন্নয়নের যে লোকাল প্রতিনিধি আছে তাদের মধ্যে মনে হয় যে সমন্বয়হীনতা, অথবা যে এই বিষয়ে যত দাপ্তরিক কার্যক্রম সম্পাদন হওয়া প্রয়োজন, বিভিন্ন আন্তঃমন্ত্রণালয় সমন্বয়, বেজা অথরিটির বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি, তো আমার কাছে মনে হয় যে আমাদের লোকাল লেভেল থেকে সমন্বয়ের ঘাটতি আছে। একইভাবে আসলে দেখা দরকার যে বেজা অথরিটির যে টাইমলাইন থাকে কার্যক্রম একটা অঞ্চলে পরিকল্পনা পরিসমাপ্ত করার, সে বিষয়ে তাদের দিক থেকেও আসলে যে বাস্তবায়নের অগ্রগতি সঠিকভাবে মূল্যায়ন করা, সেটাকে অনুসরণ করা, তো দুই দিক থেকে আসলে দেখার প্রয়োজন আছে যে আসলে কেন এটা হয়নি। আরেকটি বিষয় হচ্ছে কি, এই অঞ্চলে অর্থনৈতিক অঞ্চল যে হচ্ছে না, এটি আসলে এখানকার জন্য আসলে দুর্ভাগ্য কিনা, মানে এটি আসলে অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে পড়ছি কিনা, এটির প্রয়োজনীয়তা আসলে কতটুকু? নিঃসন্দেহে আসলে সরকারি উদ্যোগে যখন কোনো অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা করা হয়, তার মধ্যে একটা অর্থনৈতিক দিক বাদেও একটা সামাজিক দিক থাকে। যেমন আপনি বললেন, খুলনা অঞ্চলের দারিদ্রতা বাংলাদেশের ন্যাশনাল দারিদ্রতার থেকে বেশি। এই অঞ্চলে জলবায়ুগত আরও কিছু সমস্যা আছে, লবণাক্ততা, উপকূলীয় অঞ্চলে মানুষের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। খুলনা অঞ্চল যেখানে পাট শিল্প, নিউজ প্রিন্ট, আরও অনেক শিল্পে সমৃদ্ধ ছিল, সেগুলা ক্রমানুযায়ী বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং যেখানে অতিরিক্ত জনসংখ্যার চাপ, কর্মসংস্থান বৃদ্ধি করা উচিত, সেখানে বর্ধিত জনসংখ্যার সত্ত্বেও এখানে আমরা দেখি যে বিভিন্ন ধরনের কর্মসংস্থান সৃষ্টিকারী পরিকল্পনাগুলো বাস্তব মুক্ত দেখছেই না, আরও পিছিয়ে পড়ছে। এটা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। আরেকটি বিষয় হচ্ছে এই অঞ্চলে তো বেশ কিছু সম্ভাবনা রয়েছে। আমাদের সহজ যোগাযোগ ব্যবস্থা, মোংলা বন্দর, দুটি স্থল বন্দর রয়েছে। আমরা অর্থনৈতিক অঞ্চল হলে এই সম্ভাবনাগুলো কিভাবে কাজে লাগাতে পারি? অর্থনৈতিক অঞ্চল হলে এই সম্ভাবনা কাজে লাগবে। আবার এই ধরনের সুযোগ সুবিধার জন্যই আমার মনে হয় বিনিয়োগ আরও আকৃষ্ট হওয়া উচিত। আমরা এই অঞ্চল থেকে অল্প সময়ের মধ্যেই দুইটা আন্তর্জাতিক বন্দর, ভোমরা এবং পেট্রাপোল, এখানে গভীর সমুদ্র বন্দর রয়েছে। খুলনা অঞ্চলের সাথে বাংলাদেশের অন্য অঞ্চলের নদীপথে, সড়ক পথে, রেলপথে যোগাযোগের ভালো ব্যবস্থা রয়েছে। যশোরে একটি এয়ারপোর্ট রয়েছে। সুতরাং আমরা মনে করি বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য এই অঞ্চলের যথেষ্ট অবকাঠামোগত সুবিধা রয়েছে। যদিও এখনো গ্যাস লাইনটা চালু হয়নি, তথাপিও যত সুবিধা আছে সেই সুবিধাগুলোকে বিবেচনা করে আমাদের মনে হয় এই অঞ্চলে আরও বিনিয়োগ আসা উচিত। কিন্তু স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী অথবা বেজা অথরিটি কোন কারণে এটা আসছে না, এটা আমরা আমাদের অঞ্চলের জন্য এটা আমাদেরও জিজ্ঞাসা, এবং এটা আমরা এর আশু সমাধান কামনা করছি। সম্প্রতি দেখলাম যে আমরা আসলে জানতে চাচ্ছি যে এটির আসলে জন্য আপনাদের কি পরামর্শ থাকবে এটি দ্রুততম সময় শেষ করার জন্য?
দ্রুততম শেষ করার জন্য যখন বেজা অথরিটি এই খুলনা অঞ্চলে কয়েকটা 5-6টি বিভাগে ইকোনমিক জোন স্থাপনের উদ্যোগ নিয়েছেন, নিশ্চয়ই তখন তাদের মধ্যে একটা টাইম লাইন আছে তারা কতদিনের মধ্যে শেষ করবেন। সুতরাং সেই অথরিটির প্রথমে দেখা উচিত, একইভাবে স্থানীয় প্রশাসন, রাজনীতিবিদ যাদের যে দায়িত্ব আছে তাদেরকেও দেখা প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম অর্থনীতিবিদের কথা। তারা সব বলছেন যে পরিকল্পিত উদ্যোগ নিলে আসলে এটি বাস্তবায়ন করা সম্ভব এবং এটি বাস্তবায়ন হলে এই অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা আবারও ফিরে পাবে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে অর্থনৈতিক অঞ্চল নিয়ে আলোচনার সবশেষ। খুলনায় উন্নয়নের নামে প্রতিনিয়ত উঁচু হচ্ছে সড়ক ও ড্রেন, তবে তাতে সংকট নিরসনের সম্ভাবনা নেই দাবি করে আগামী বর্ষায় দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা নগরবাসীর। তারা জানান কোথাও কোথাও সড়ক ও ড্রেনের উচ্চতা 3 থেকে 4 ফুট বেড়ে যাওয়ায় নিচু হয়ে গেছে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। আব্দুল্লাহ হালিমের ছবিতে বেল্লাল হোসেন সজলের রিপোর্ট। খুলনার 6 নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাবলা এলাকার কেশবলাল সড়ক চলছে জলাবদ্ধতা নিরসনের মহাপরিকল্পনা বাস্তবায়ন। তবে সড়কে পা রাখলেই মনে হবে পাশের বাড়ির গেটগুলো আটকে দেওয়া হয়েছে প্রাচীর দিয়ে। শুধু এ সড়কেই নয়, এমন চিত্র নগরীর একাধিক এলাকায়। খুলনা শহরের জলাবদ্ধতা নিরসনে 2019 সালে শুরু হয় সড়ক ও ড্রেনের নির্মাণ ও সংস্কার কাজ। এলাকাবাসী বলছেন কোথাও কোথাও সড়ক ও ড্রেনের উচ্চতা 3 থেকে 4 ফুট বেড়ে যাওয়ায় নিচু হয়ে গেছে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। পানি যখন বেশি হবে বাড়িতে যাবে এবং নিচুর দিকে ধাবিত হবে। ড্রেনের উপরে পানি পড়ে আস্তে গড়ায় সব ভিতরে ঢোকে। দোকানের শাটার লাগাতে পারতেছি না, উঠানামা এইতে তো গুঁতো গাঁথা খাওয়া যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন সমন্বয় ছাড়া কেবল ড্রেন ও সড়ক উঁচু করলেই সমাধান আসবে না। মহাপরিকল্পনা নিয়ে তার একটি স্ট্যান্ডার্ড নির্ধারণ, কোন রাস্তাটি ভবিষ্যতে নির্মাণ হবে, এর উচ্চতা কতটুকু হবে, এই বিষয়টি নির্ধারণ করা। তবে সিটি কর্পোরেশনের দাবি, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মাথায় রেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই চলছে এসব উন্নয়ন কাজ। বর্ষা মৌসুমে যাতে জলাবদ্ধতার সৃষ্টি না হয় সেটার জন্য ড্রেনের উন্নয়ন কাজ চলছে। একটা প্রজেক্ট আমাদের পেন্ডিং আছে, সেখানে যখন ড্রয়িং ডিজাইন কাজ হবে নাগরিকদের কিছু নাগরিকদের যে সমস্যাটা হচ্ছে সমাধান করবে আমাদের যারা বিশেষজ্ঞ যারা তারা কাজ করবে। সিটি কর্পোরেশনের তথ্য মতে সড়ক ড্রেন সংস্কার প্রকল্পের আওতায় নগরীর 20% এলাকার 192টি ড্রেন নির্মাণ ও সংস্কার, স্লুইস গেট ও পাম্প স্থাপন চলছে। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ। স্বীকৃতি পাওয়ায় দেশ বিদেশে নতুনভাবে পরিচিতি ও বাণিজ্যিক সম্ভাবনা সৃষ্টি করল সুন্দরবনের মধু। পরিকল্পিত উদ্যোগ, গবেষণা ও বাজার সম্প্রসারণের মাধ্যমে এই সম্ভাবনাকে কাজে লাগানোর পরামর্শ সংশ্লিষ্টদের। বন বিভাগ বলছে প্রতি বছর সুন্দরবনের বাংলাদেশ অংশ থেকে আহরণ হয় প্রায় 300 মেট্রিক টন মধু, যেখানে ভারতের অংশে এ পরিমাণ 157 মেট্রিক টন। যদিও গত বছর ভারত পেয়েছিল এ পণ্যের জিআই স্বীকৃতি, ফলে বাংলাদেশের মধুর বিশ্বজয়ের স্বপ্ন অধরা হয়ে পড়েছিল। তবে বাগেরহাট জেলা প্রশাসকের আবেদনে এবার সেই স্বীকৃতি পেল বাংলাদেশ। এই পণ্যটাকে কাজে লাগিয়ে আপনার আরো সুন্দরভাবে মধুটা সংগ্রহ করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন গবেষণা, মান নিয়ন্ত্রণ ও ব্র্যান্ডিং এর মাধ্যমে এ পণ্যকে বৈশ্বিক বাজারে একটি সেরা মানের পণ্য হিসেবে গড়ে তোলার সুযোগ কাজে লাগাতে হবে। বিভিন্ন ধরনের প্রোডাক্ট, বিভিন্ন ধরনের ব্র্যান্ড এগুলো আমরা করতে পারবো। এটা যেমন অর্থনৈতিক সম্ভাবনার দারুণ মোচন করবে, এক্সপোর্টের একটা সুযোগ চলে আসবে। গত 30 এপ্রিল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব মেধা সম্পদ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সুন্দরবনের মধুকে জিআই স্বীকৃতি দেয়া হয়। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে রডের বদলে বাঁশের চটা ব্যবহারের অভিযোগ উঠেছে। রমজানের ছুটিতে বিদ্যালয়টি বন্ধ থাকায় ঠিকাদার ও এলজিইডির কর্মকর্তা এই অনিয়ম করেছে বলে দাবি বিদ্যালয় কর্তৃপক্ষের। দুদক অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পেলেও ষড়যন্ত্রের দাবি করেছেন ঠিকাদার ও এলজিইডির কর্মকর্তা। যশোরের বাঘারপাড়া উপজেলার খলসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 3 তলা ভবন নির্মাণের রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা হয়েছে, এমন অভিযোগের তদন্তে আসেন দুদক কর্মকর্তারা। পাওয়া যায় অনিয়মের সত্যতা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ভবনটি নির্মাণের কাজ পায় বিশ্বজিৎ কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে ওই প্রতিষ্ঠানটিকে টাকা দিয়ে কাজের দায়িত্ব নেয় ইকবাল হোসেন নয়ন নামে এক ব্যক্তি। বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়দের অভিযোগ, নির্মাণ কাজের শুরু থেকে তদারকি করতে চাইলেও সুযোগ দেননি ঠিকাদার ও ইঞ্জিনিয়ার। তদারকি করতে করতে দেখছি যে আপনার হচ্ছে যে ওইখানে চটা দিয়ে রডের কাজ চটা দিয়ে সারছে। কোমলমতি শিক্ষার্থীদের ঝুঁকি আমি নেবই না,
এই ব্যাপারে ইউনো স্যার যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেবে। অভিযোগের বিষয়টি ষড়যন্ত্র বলে দাবি করেছে ঠিকাদার। আর এলজেডির কর্মকর্তারা জানান, নিয়ম মেনেই করা হয়েছে ভবন নির্মাণের কাজ। অল্প একটু কাজের জন্য বাসের চটা নাকি দিতে গেছে, কিন্তু আসলে ওর ভিতরে ইউনো স্যার গেছিল, ইঞ্জিনিয়ার স্যার গেছিল, এক্সেন অফিসের থেকে গেছিল, তারা কোনো বাসের চটা পায়নি। উইন্ডো সিল ঢালাইটা আমাদের অর্থ দপ্তরকে অভিহিত করে ঢালাই দেয়নি, ওটা আমরা আংশিকভাবে ভেঙে দিছি এবং সেটা সম্পূর্ণরূপে ভাঙার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এলজেডির তথ্য মতে 2021 সালে অনুমোদন পাওয়া 4তলা ফাউন্ডেশনে 3তলা ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে 1,17,42,431 টাকা। সময় সংবাদ, যশোর। মধুমতি নড়াইলে নদী গর্ভে চলে গেছে শতাধিক বসতভিটা, অতি ঝুঁকিপূর্ণ 8টি পয়েন্ট। এদিকে অবৈধভাবে বালু উত্তোলনকে দুষছেন স্থানীয়রা, আর বরাদ্দের অপেক্ষায় রয়েছে পানি উন্নয়ন বোর্ড। সজীব রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নদীতে পানি কম, ঢেউ নেই, তবুও ভাঙন। নড়াইলের লোহাগড়ার কাশীপুর, মাকরাইল, রামচন্দ্রপুর ও নওখোলা গ্রামের মধুমতি নদীর এ ভাঙন। নদীগর্ভে বিলীন বসতভিটা, ফসলি জমি। ঝুঁকিতে 1945 সালে নির্মিত মাকরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ আশপাশে 3টি স্কুল, কয়েকটি মসজিদ, আশ্রয়ন প্রকল্প ও গ্রামীণ সড়ক সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, অবৈধ বালু উত্তোলন ও বালু মহাল গড়ে তোলাই বেড়েছে ভাঙন। যেখানে দাঁড়ায় আছি এ জায়গায় একসময় অনেক বাড়িঘর ছিল, প্রায় নদীর ওই পার চলে গেছে। মধুমতি নদীতে 3বার ভাঙিছে, 3বার সরিয়েছি। নদী ভাঙার কারণে আমার শিক্ষার্থীর সংখ্যা কম হয়ে গেছে, বসতভিটা উঠে গেছে। এখানে সরকারি প্রতিষ্ঠান আছে, প্রাইমারি স্কুল, মসজিদ, তারপরে কবরস্থান, এই সবগুলো রক্ষার জন্য একমাত্র স্থায়ী বাদী হচ্ছে বিকল্প ব্যবস্থা। আমরা চাচ্ছি সরকারের কাছে সহায়তা, যে আমাদের নদীটা বাঁধে দিক। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, বরাদ্দ পেলে ভাঙন রোধে কাজ করা হবে। স্থায়ীবাদের জন্য প্রস্তাব দিয়েছি, প্রেরণ করছি, তবে অস্থায়ীভাবে অন্তত এই বর্ষা মৌসুমেও যাতে আমাদের ক্ষতিটা কম হয়, ক্ষতির পরিমাণটা যাতে কমানো যায়, সেই ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। জেলার 27টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ, এর মধ্যে 8টি পয়েন্টকে অতি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে ভাঙন রোধে 20 কোটি টাকা বরাদ্দ চেয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড। সময় সংবাদ, নড়াইল। এক পিকআপ চালক নিহত হয়েছে, আহত হয়েছে তার সহকারী। বুধবার রাতে একটি পিকআপ কুষ্টিয়া থেকে মাগুরা যাচ্ছিল। পথে শৈলকুপা উপজেলার নদী তেল পাম্প এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুত গতির একটি ট্রাক ধাক্কা দেয়। এতে পিকআপটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় পিকআপের চালক ও তার সহকারীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক চালক নয়নকে মৃত ঘোষণা করেন। মেহেরপুরে মাদকাসক্ত জামাতার ছুরিকাঘাতে খুন হয়েছেন চাচা শ্বশুর। গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে ঘরের দরজা খুলতে দেরি হওয়ায় ছুরি নিয়ে স্ত্রীর উপর চড়াও হন মাদকাসক্ত সবুজ আহমেদ। হট্টগোল দেখে তা ঠেকাতে পাশের কক্ষ থেকে ছুটে আসেন তার চাচা শ্বশুর ইলিয়াস ও তার ভাইয়ের ছেলে আবদুল্লাহ। এ সময় সবুজ এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে ইলিয়াস ও আবদুল্লাহ জখম হন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে ইলিয়াসকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে এলাকাবাসী সবুজকে আটকে রেখে পুলিশে সোপর্দ করেন। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন করা হবে আগামী 12 মে দুপুরে। জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই আদেশ দেন। এ সময় মামলার সব আসামিকে আদালতে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে সাক্ষীদের দেয়া অভিযোগ শোনার পর আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। তবে তাদের সপক্ষে কোনো সাক্ষী না থাকায় আগামী 12 মে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন আদালত। বিভাগীয় সময় আরেকবার, সুপেয় পানির সংকটে খাল ও পুকুরের লবণাক্ত পানি পান করে স্বাস্থ্য ঝুঁকিতে উপকূলের কয়েক লাখ মানুষ। ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা। সুপেয় পানির চাহিদা মেটাতে নানা পরিকল্পনার কথা জানান জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। আলী আকবর টুটুলের তথ্য ও আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। নদী ও নলকূপে লবণাক্ত পানি বিকল্প হিসেবে মানুষ ব্যবহার করছেন খাল ও পুকুরের পানি, তবে সেখানেও সীমাবদ্ধতা।
বাগেরহাটের সদর, শরণখোলা, মোরেলগঞ্জ, রামপাল ও মোংলা উপজেলার নদী ও নলকূপের পানি ব্যবহার উপযোগী নয় লবণাক্ততার জন্য। খাল ও পুকুরে কাঙ্ক্ষিত মিষ্টি পানি না পাওয়ায় বিপাকে এলাকাবাসী। এমনকি পুকুরের পানি দূষিত হওয়ায় তা ব্যবহারে নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। সুপেয় পানি সংরক্ষণের জন্য বেশি করে পুকুর খনন ও পানির ট্যাঙ্কি স্থাপনের জন্য সরকারের কাছে দাবি জানান উপকূলের বাসিন্দারা। নদীর পানি এখন লবণ, এই পানি দিয়ে আর যদি পাক করি বা আমরা খাই তো অনেক সময় দেখা যায় ডায়রিয়া হয়। পুষ্কুনির পানি নিয়ে ফিটকারি দিয়ে আমরা খাই, অনেক সময় ফিটকারি খাই না, যে যখন তখন যে পানি নিয়ে তখন তখন খাওয়া লাগে। অনেক দূর আনতে আমাদের কষ্ট হয়, কেতে ঘাও হয়ে যায় পানি টানতে টানতে। লবণাক্ত এলাকার মানুষের সুপেয় পানির চাহিদা মেটাতে নানা পরিকল্পনার কথা জানায় জনস্বাস্থ্য বিভাগ। আর এলাকাবাসী জায়গা দিলে নতুন পুকুর খননের আশ্বাস উপজেলা প্রশাসনের। যদি কমিউনিটি বেস জমি দিতে পারে সেক্ষেত্রে আমরা কিন্তু বড় একটা পুকুর খনন করে একটা গ্রামবাসী এলাকা ভিত্তিক আমরা বড় ধরনের তাদেরকে সাপোর্ট দিতে পারি। সরকারি, প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তিগত পর্যায়ে পুকুরগুলো আছে সেগুলো পুনঃসংস্কার করে সুপেয় পানির আধার নির্মাণের জন্য আমরা আমাদের অধিদপ্তরের মাধ্যমে মন্ত্রণালয়কে অবগত করছি। স্থানীয় প্রশাসনের তথ্য মতে বাগেরহাটের উপকূলীয় 5 উপজেলার 3 লাখ মানুষ সুপেয় পানির সংকটে ভুগছে। সময় সংবাদ, বাগেরহাট। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে টহল জোরদার বিজিবির। বিকেলের মধ্যে কৃষিসহ সব কাজ শেষ করার নির্দেশনা। চরাঞ্চলে বহিরাগতদের থাকায় নিষেধাজ্ঞা। কাগজে কলমে আটকে আছে অর্থনৈতিক অঞ্চল পরিকল্পনা। দক্ষিণ পশ্চিমাঞ্চলে নেই দৃশ্যমান অগ্রগতি, বাড়ছে না বিনিয়োগ ও কর্মসংস্থান। পুনরায় শুরুর দাবি। এবং খুলনায় জলজট নিরসনে উঁচু হচ্ছে সড়ক ট্রেন। সমন্বয়হীনতায় সফলতা নিয়ে সংশয়, বর্ষায় দুর্ভোগের শঙ্কা। জলবায়ু পরিবর্তনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার দাবি। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়ে।